কিছু কারোর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করতে চান, ইমিডিয়েট জিজ্ঞেস করবেন, ঠিক আছে? কোনো কিছু ফেলে রাখবে না কোনো কিছুর জন্য। ওকে, আমার নেটওয়ার্কটা চলে গেছিল। আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। ওকে, আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? আমরা পাইথন সফটওয়্যারটা ইনস্টল করেছি। আমরা কি বলে যে আমরা অ্যানাকোন্ডা সফটওয়্যারটা ইনস্টল করেছি। অ্যানাকোন্ডার ভিতরে আমাদের একটা আছে জুপিটার ল্যাব, আরেকটা আছে জুপিটার নোটবুক। দুটোর মাধ্যমে আমরা পাইথনে কাজ করতে পারবো। অ্যাজ ওয়েল এস আমরা অনলাইনে যেটা আছে, অনলাইনে কোল্যাব, গুগলের একটা কোল্যাব যেটার মাধ্যমে গুগলের মাধ্যমে করা যায়, ঠিক আছে? সো আমরা অ্যাকচুয়ালি জুপিটার নোটবুকে মেইনলি কাজ করব, ঠিক আছে? সো আমি রেকর্ডিংটা অন করলাম আর অ্যাটেন্ডেন্সটা অন করলাম। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটাও একটু অন করে ফেলি। ওকে, ওকে। তো আমি আপনারা যারা যারা সফটওয়্যার ইনস্টল করেছেন তারা জাস্ট এখানে সার্চ দিবেন, হ্যাঁ, সার্চ বারে। জীবন হলদার ভাই, আপনি কি ক্লাসরুমে জয়েন করেছেন জীবন ভাই? হ্যাঁ হ্যাঁ, জয়েন করছি। আপনি কি ওইখানে রেকর্ডিং গুলো দেখেন নাই? ভিডিও রেকর্ডিং গুলো আমি যেগুলো দেখেছি, বাট পরের গুলো কাইন্ডলি একটু দিয়ে দেবেন, ঠিক আছে? পরে তো ক্লাসই হয় নাই। বুঝতে পারছেন বিষয়টা? হওয়ার মানে হওয়ার যতগুলো পরে। হয়েছে ততগুলোই। আমরা দুর্গাপুজোর পরে আমরা এটা আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওকে। পারছি। তো আমরা জুপিটার নোটবুকটা এখান থেকে সার্চ করব, ঠিক আছে? জুপিটার নোটবুকটা এখান থেকে সার্চ করব। সার্চ করার পরে একটা সিএমডি প্রম্পট আসবে, ঠিক আছে? অনেকটা এই ধরনের একটা আসবে। আপনারা একটু ওয়েট করবেন। এই সিএমডি প্রম্পটটা খুবই খুবই এসেনশিয়াল, হ্যাঁ, এটা খুবই এসেনশিয়াল। এটা দিয়ে আমার এই যে এখানে একটা ওপেন হইলো, এটা ঠিক আছে, এটা ব্রাউজারে ওপেন হইলো। তো এই যে এখানে দেখেন যে ইন কেস যদি কারো ওপেন না হয়, পিছনের এই এনভায়রনমেন্টে যদি কারো ওপেন না হয়, তারা দেখবেন যে এখানে দুটো বা তিনটা লিংক দেয়া আছে। যে কোনো একটা লিংক কপি করে যদি আমরা যদি এখানে দিয়ে থাকি। বুঝি নাই। আপনার শেয়ারটা অফ হয়ে গেছে। ও, শেয়ারটা অফ হয়ে গেছে না? শেয়ারটা অফ হয়ে গেছে। ওকে, ওকে, আমি আমি আরেকবার দেখাই, হ্যাঁ, আমি আরেকবার দেখাই, তাহলে এটা বেটার হবে, ঠিক আছে? ওকে, জাস্ট এখানে একটা ব্রাউজার অন করে রাখতেছি। আমরা এখানে কি সার্চ দিব? জুপিটার নোটবুক, ঠিক আছে? জুপিটার নোটবুক সার্চ দিব। ওকে, এই যে এখানে দেখেন জুপিটার নোটবুকের সিএমডি প্রম্পটটা এখানে জেনারেট হচ্ছে। কিছুক্ষণ সময় নিবে, দেন এটা কি হবে? জেনারেট হবে, ঠিক আছে? আজকে আমরা খুব 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 কঠিন কিছু শিখবো না, ঠিক আছে? আবার জাস্ট বেসিক কিছু ধারণা নিব এনভায়রনমেন্টে কিভাবে সেট আপ হয়, কিভাবে কাজ করে, ঠিক আছে? তো আমার এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন, অটোমেটিক্যালি কিন্তু এটা ওপেন হচ্ছে। অনেকের কাছে করবে কি, যে যারা নতুন, অনেকের কাছে আবার ব্রাউজারের অপশন চাইবে, যে আমি এটাকে কি গুগল ক্রোমে অন করতে চাই, নাকি এটা ফায়ারফক্সে অন করতে চাই, নাকি এটা ওপেরাতে অন করতে চাই, নাকি আমি ইন্টারনেট এক্সপ্লোরারে অন করতে চাই, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার? তখন আপনারা যেটাকে ক্লিক করবেন ওইটাকে ডিফল্ট করে দিবেন, যেন আপনার কাছে যেন বারবার না চাই, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ঝামেলা। তো
তো দেখবেন যে ইন কেস যদি কারোর যদি এটা ওপেন নাও হয়, কোনো অসুবিধা নাই। এখানে আমাদের 3টা লিংক আছে, যে কোনো একটা লিংকের মাধ্যমে আমরা কি করতে পারবো, ওপেন করতে পারবো। আমি সে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যে কোনো জায়গায় দিই, আমি এটা ওপেন করতে পারবো, ঠিক আছে। বাট শর্ত কি, বাট দি কন্ডিশন ইজ দ্যাট you have to always open this cmd prompt. If you cancel or if you close this prompt, then this Jupyter entire notebook will be crash, right? আমার কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের কিন্তু কথা বলতে হবে। আমার কথা কি ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাই, বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু বলে রাখি ভাই, আপনার সবাই আমার জুনিয়রও অনেকে আছেন, আমার থেকে মোস্ট সিনিয়রও অনেকে আছেন, আবার আমার সিনিয়র, আমার একদম কাছাকাছি ফ্রেন্ড লেভেলেরও অনেকেই আছেন, ঠিক আছে। তো আপনাদেরকে বলে রাখি যে আমাকে স্যার ডাকতে হবে না, আমাকে অলওয়েজ ভাই করে ডাকবেন। আরেকটা বিষয়, আমি চাই না যে আমার ক্লাসে কেউ চুপচাপ থাকুক, ঠিক আছে। ইটস ফিলস বোরিং, ঠিক আছে। আমি নিজে এজ এ মেন্টর হিসেবে আমি নিজেই বোরিং ফিল করি, ঠিক আছে। আমার ক্লাসগুলো অলওয়েজ ইন্টারেক্টিভ হয়। আপনি বুঝতেছেন না আমি আপনাকে ইমিডিয়েট কেন জিজ্ঞেস করতে বলছি, কারণ আমি নিজেই বোরিং ফিল করি, ঠিক আছে। তো সেটার জন্য বলা, ঠিক আছে। আমার কথা ক্লিয়ার? আমাকে অলওয়েজ জিজ্ঞেস করবেন, আমি যদি নাও পারি ওইটা পরের দিন এসে এটার আনসারটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, দিস ইজ আওয়ার এনভায়রনমেন্ট, রাইট? দিস ইজ আওয়ার এনভায়রনমেন্ট জুপিটার নোটবুক। সো এই জুপিটার নোটবুক সিস্টেমে এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে কোনটা বলেন তো দেখি, কোন ড্রাইভের এটা দেখাচ্ছে? এটা অ্যাকচুয়ালি আমাদের সি ড্রাইভের দেখাচ্ছে, ঠিক আছে। আপনি সি ড্রাইভের বাইরে আপনি এটা শো করবেন না। তো সি ড্রাইভে আপনি যেখানে রাখবেন ওইটাকে আপনি ফিক্স করে নেবেন, ঠিক আছে। কি বললাম? সি ড্রাইভে যেখানে রাখবেন ওইটাকে আপনি কি করে রাখবেন, ফিক্স করে রাখবেন। ফিক্স করে রাখা কি, আমি যদি কোনো একটা ডকুমেন্ট, অফিসের ডকুমেন্ট যদি আমি কোথাও রাখি, তাহলে ওই ডকুমেন্টটা আমি কোন ড্রয়ারে রাখবো, ওই ড্রয়ারে আমি যেন খুঁজতে যাই, আমি যেন খুঁজতে যাই। আমার কথা ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি? কোন একটা ডকুমেন্ট যদি আপনি সব সময় এটাকে সরাই সরাই রাখেন, অন্য সব সময় অন্য আরেকটা জায়গায় রাখেন, তাহলে আপনারা কি করতে পারবেন, এটাকে খুঁজে পাবেন না। মুস্তাফিজুর রহমান ভাই, আপনি হাত তুলছেন, হাত তুলতে হবে না, ইমিডিয়েট কোয়েশ্চন করবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি সম্ভবত যে জিনিসগুলো দেখাচ্ছেন ওইটা শেয়ারে হচ্ছে না, কারণ হচ্ছে যে ওই ট্যাব বা এইটা মানে দেখা যাচ্ছে না, শুধু আমরা দেখতে আচ্ছা পাচ্ছি আচ্ছা যে আচ্ছা শেয়ার আচ্ছা করে রাখছেন। আচ্ছা দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আমি আমি আরেকবার আপনাদের জন্য ইয়ে করতেছি, ঠিক আছে। ওকে ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। স্ক্রিনটা শেয়ার হচ্ছে এখন। ওকে, আমি শুরু থেকে যাব, আমি জুপিটার নোটবুক থেকে আবার যাব, আমি জুপিটার নোটবুক থেকে আহ আবার যাই নাকি? ওকে আমার ওকে, প্রবলেম নাই, কোনো আমি সমস্যা এটা নেই, বুঝতে পারছি। কোনো সমস্যা নাই। অন্যদের আমরা ক্ষেত্রে জুপিটার নোটবুকটা এখানে সার্চ দিব, ঠিক আছে। জুপিটার নোটবুকটা এখানে সার্চ দিব, সার্চ দিয়ে আমি এখানে সার্চ দেওয়ার পরে একটা সিএমডি প্রম্পট একটা ওপেন হবে, ঠিক আছে। আমি সিমিলার জিনিসটাই আবার কি করতেছি, যেন আপনারা প্রথম স্টার্টিংটা যেন স্ট্রংলি করেন, ঠিক আছে। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, ঠিক আছে। দেখেন সিএমডি প্রম্পট ওপেন হইলো, একটু সময় নিবে, এরপরে দেখেন এই যে এখানে ব্রাউজারটা এনভায়রনমেন্টটা ওপেন হচ্ছে। দিস ইজ আওয়ার জুপিটার নোটবুক কি এনভায়রনমেন্ট, রাইট। এখন এই এনভায়রনমেন্টের কন্ডিশন, দি কন্ডিশন ইজ দ্যাট ইউ ইউ কান্ট ক্লোজ, আপনি যতক্ষণ না পর্যন্ত জুপিটার নোটবুকে কাজ করতেছেন, কোনটা সিএমডি প্রমটা, এটাকে আপনি অলওয়েজ মিনিমাইজে রাখবেন, ক্লিয়ার। এটাকে আপনি ক্লোজ করে দিবেন না, এটাকে ক্লোজ করলে আপনার এনভায়রনমেন্টে যেটা আপনি মাত্র ওপেন করা আছে এটা কি করবে, ক্র্যাশ করবে, ঠিক আছে। এটাতে আর আপনি কাজ করতে পারবেন না। আমার কথা ক্লিয়ার, বুঝা গেছে? এতদূর পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? দাদা, আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ হ্যাঁ বাবু ভাই বলেন। হচ্ছে যে আমার তো ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটাও আছে, আর জুবিলের কোডটাও আছে, নোটবুকটাও আছে। জুবিলের নোটবুক ওপেন করলে ভিএস কোড যে সফটওয়্যার ওটাও ওপেন হয়ে যায়, ওটার কোড গুলো আসলে এই জুবিলের নোটবুকে চলে আসে, কি করবো?
আপনি যদি বিএস কোডে কাজ না করে থাকেন, আপনি বিএস কোডটাকে আনইনস্টল করে দিতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি বিএস কোডেই কাজ করতে পারেন, নো ইস্যু। ঠিক আছে, বাট আচ্ছা আমি আচ্ছা বিএস কোডে কাজ করব না, আমি কাজ করব ডিরেক্টলি জুপিটার নোটবুকের এনভায়রনমেন্টে, সো দ্যাট আপনি যদি এটার সাথে রিলেটিভ হতে চান তাহলে আপনাকে এদার এটার সাথে ইয়ে হতে হবে। আর আপনি যদি কিছুটা প্রফেশনাল হন, আপনি যদি একটু বিএস কোডও আপনার কাছে জানা আছে, আপনার জুপিটার নোটবুক সম্পর্কে জানা আছে, তো আপনি দুটাতে কাজ করতে যদি পারেন তাহলে আমার কাছে কোনো ইস্যু নাই। আমার কথা ক্লিয়ার হ্যাঁ বাবু ভাই? হ্যাঁ, কিন্তু ওপেন হচ্ছে, এটাই সমস্যা, এই দুটোই, এটাই ওকে সমস্যা। ওকে ওকে, কোনো সমস্যা নাই। তারপরে যদি ইনকেস যদি কোনো প্রবলেম হয়, ইন দ্য মিন টাইম, কালকে তো আমরা ক্লাসটা অফ দিচ্ছি, কারণ হচ্ছে যে আমার একটা ছুটি লাগবে, হ্যাঁ, কারণ আমাদের ডিলার কনফারেন্স আছে তো সেজন্য। তো এই ইন দ্য মিন টাইম যদি কোনো হেল্প লাগে কারো সাপোর্টে, আমি মেইনলি মঙ্গলবার দিন বা বুধবার দিন আমার ফ্রি থাকি আমি। ঠিক আছে, আপনার যে কোনো সময় ইয়ে করবেন, আমি আপনাদেরকে একটা টাইম দিব, আপনাকে একটু কাইন্ডলি ওই টাইমে একটু জয়েন করতে হবে। সে ধরুন যে আমি বললাম যে 11টার দিকে, তাহলে 11টার দিকে একটু জয়েন করতে হবে। ঠিক আছে, আমি যে সময় ফ্রি হবো। ক্লিয়ার আমার কথা? ওকে। জি আচ্ছা, আমরা এখন আসি, দিস ইজ আওয়ার জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট। সো ইন দিস এনভায়রনমেন্ট হোয়াট ইউ সি, ইটস অনলি দি সি ড্রাইভ। ঠিক আছে, তার মানে এখানে কি বোঝা গেল যে আমরা অ্যাকচুয়ালি সি ড্রাইভে যেটা আছে, সি ড্রাইভের এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি। সো এটা থেকে আমরা একটা জিনিস কনফার্ম করতে পারি যে আমরা যাই কাজ করি না কেন আমাদের এই সি ড্রাইভে কাজ করতে হবে। এখন এখানে অনেকগুলো ডেস্ক আছে, আপনারা যেরকম অফিসে অনেকগুলো ডেস্ক থাকে না, যে অনেকগুলো ড্রয়ার থাকে না, এরকম অনেকগুলো ড্রয়ার আছে। এগুলোকে যদি আমরা ফোল্ডার গুলোকে এজ এ ড্রয়ার হিসেবে যদি ভাবি, তাহলে সে ধরেন যে আমাদেরকে একটা ফিক্স করে নিতে হবে একটা ড্রয়ার এই পাইথনের কাজ করার জন্য। ঠিক আছে, কেন কেন এটা দরকার? কারণ পাইথনে আমরা যেগুলো কাজ করব, এই ফাইলগুলোকে যদি আপনি ডকুমেন্ট হিসেবে ধরেন, তাহলে কি হবে? ডকুমেন্ট হিসেবে ধরলে এই ডকুমেন্ট গুলো আপনি যদি প্রত্যেকদিন এক একটা ড্রয়ারে রাখেন, তাহলে আপনাকে খুঁজে পেতে ব্যাক পেতে হবে। সে ধরেন যে আপনি ফার্স্ট ক্লাসে ফাইলটা আপনি খুঁজে পেতে চাচ্ছেন 8 নম্বর বা 9 নম্বর ক্লাসের পরে, তখন আপনি খুঁজে পাবেন না যে জায়গায় রাখতেছেন। তো আপনাকে একটা সেটেল করতে হবে, একটা ফিক্স করতে হবে যে আপনি এই জায়গাটাতেই সব সময় কাজ করবেন, এবং যদি খুঁজেন ওই জায়গাটাতেই আপনি খুঁজতে যাবেন বা ওই ড্রয়ারটাতে খুঁজতে যাবেন। আমার কথা ক্লিয়ার? দিস ইজ উই কল ফাইল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে প্রফেশনাল লাইফে আমরা যারা চাকরি করি, আমাদেরকে এটা নিয়ে ইন হাউস ট্রেনিং দেওয়া হয়, বা ট্রেনিং না দিলেও আমাদেরকে এটা প্র্যাকটিক্যাল লাইফে শিখতে হয়। আমার কথা ক্লিয়ার কিনা? আমার কথা ক্লিয়ার? এটা বোঝা গেল আমি কি বললাম? সো আমি আপনাদের জন্য, এখন আমি আমার জন্য যে ফাইলটা রেডি করব এটা হলো যে আমি ডাউনলোডসে রাখি, অলওয়েজ আমি ডাউনলোডসে রাখি। এখন আপনারা কোথায় রাখবেন? আপনার সেই ডকুমেন্টসেও রাখতে পারেন, ডেস্কটপেও রাখতে পারেন, বা অন্য যে কোনো ফোল্ডার, এক্সিস্টিং এই ফোল্ডারের ভিতরে যে কোনো একটা ফোল্ডারে যদি আপনি রাখতে চান রাখতে পারবেন। ঠিক আছে, তো আমি ডাউনলোডসে গেলাম। ডাউনলোডসে গেলে দেখবেন যে আমার এখানে আহ, মোটামুটি এগুলো দেখাচ্ছে। না, এটা ডকুমেন্টস। আমি ডাউনলোডসে যাচ্ছি। ঠিক আছে, ডাউনলোডসে এগুলো আমার সব ফোল্ডার, যে আমার এই ফোল্ডারে আমি সবসময় কাজ করবো। হ্যাঁ, ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স আমার এখানে, আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো। এই ফোল্ডারটা কিন্তু এখানেও দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখানেও দেখতে পারবেন, এই যে এখানে ফোল্ডারটা আছে আমার ডাউনলোডস এর, আমি আমার এখানে যত ফোল্ডার যা যা আছে আমি এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এইখান থেকে আপনি অ্যাকচুয়ালি দেখতে পারবেন। তো আমি এখানে রাখতেছি ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স। ওইখান থেকে আমি ডিরেক্টলি এখান থেকে রাইট ক্লিক করে, ডাউনলোডসে রাইট ক্লিক করে এখান থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, অথবা আমি ডিরেক্টলি জুপিটার নোটবুকেও কিন্তু আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। সো জুপিটার নোটবুকে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব? ঠিক আছে, তো আমি আগে আমার যে ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাতে আমি ঢুকলাম। ঠিক আছে, আমি এই ফোল্ডারে ঢুকলাম, এই ফোল্ডারে এই ফোল্ডার গুলো আছে। আবার এই ফোল্ডার গুলোর সাথে আপনাদের একটা ফোল্ডার বানাবো। তো নিউতে যাব, এই যে দেখেন টেক্সট ফাইল, ফোল্ডার, টার্মিনাল, আবার পাইথন ফাইল আছে। ঠিক আছে, তো আমি এখানে কি করব, একটা এই যে ফোল্ডার ক্লিক করলাম। তো ফোল্ডার ক্লিক করার ফলে নিউ ফোল্ডারের নাম কি, আমরা যখনই নতুন কোন একটা ফোল্ডার ক্রিয়েট করি ওই ফোল্ডারের নাম কি হয়? আনটাইটল ফোল্ডার হয় অলওয়েজ। আপনি এটা উইন্ডোজ 10-এ করেন, উইন্ডোজ 11-এ করেন। ক্লিয়ার? তো এইখানে দেখেন যে আপনাকে আনটাইটল ফোল্ডারটা খুঁজতে হবে কোন জায়গায় আছে।
সি দিস ইজ আনটাইটেল ফোল্ডার। কত সেকেন্ড আগে ক্রিয়েট করছেন এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন। তার মানে আনটাইটেল ফোল্ডার যদি 9 মাস আগে লেখা থাকে তাহলে কি আপনি ওইখানে জয়েন করবেন নাকি এইটাতে জয়েন করবেন? বলেন, আমাকে বলেন। সে ধরেন যে এটাও আনটাইটেল ফোল্ডার কিন্তু এটা 8 মাস আগের, এটা এখন 1 সেকেন্ড আগে, কোনটাতে জয়েন করবে? যেটা সবচাইতে বেশি কি কম, নাকি? এখন এই আনটাইটেল ফোল্ডারের নামটাকে তো চেঞ্জ করতে হবে আমার। তো আমি নামটা কিভাবে চেঞ্জ করব? এই যে এখানে টিক চিহ্ন দিলাম, এটাকে সিলেক্ট করলাম, উপরের দিকে দেখেন রিনেম অপশন চলে আসছে। তো আমি এই রিনেমে ফোল্ডারের নামটা দিব। ঠিক আছে, কি নাম দিতে পারি? আমি দিলাম বেজ 7, বেজ 7। ঠিক আছে, কি দেওয়া যায়? ডেটা অ্যানালিটিক্স। আমি আগে যেরকম রাখি ওই রকমই রাখবো, ডেটা অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স। ঠিক আছে, ডেটা অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স বেজ 7। ওকে, সো রিনেম হয়ে গেছে। এখন আমি খুঁজি এটা, এই যে দেখেন ডেটা অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স। আমি এটার উপরে ক্লিক করলাম, ফোল্ডারের ভিতর ঢুকে গেছি। আমি কিন্তু ওই ফোল্ডারে ঢুকে গেছি। তার মানে আমি কোথায় কোথায়, আমি এখন বর্তমানে কোন জায়গায় আছি? আমি ডাউনলোডসে ঢুকলাম। ডাউনলোডস থেকে আমি একটা ফোল্ডারে, আমি যেখানে রাখতে চাচ্ছি ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি, যেখানে আমি ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স বেস 7 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখন এখানে তো আমি তো আপনাদেরকে অনেকগুলো মডিউল পড়াবো নাকি? আমি আপনাদেরকে পাইথন শিখাবো, পাওয়ার বিআই শিখাবো, এক্সেল শিখাবো, তারপরে আর কি মাইস্কুয়েল শিখাবো। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার আমি ক্রিয়েট করতেছি। ঠিক আছে, তো আমি এখানে আবার নিউতে গিয়ে নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। ঠিক আছে, এই ফোল্ডারের নাম দিব আমি পাইথন। ঠিক আছে, এখন নেক্সট টাইম থেকে আমি অলওয়েজ এইখানে কাজ করব। ক্লিয়ার? তো এইখানে দেখেন আমি পাইথনে ঢুকলাম, কোনো কিছু নাই। এখন এইখানতে আমি কিভাবে পাইথন, এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম কি ফাইল কিভাবে ম্যানেজ করতে হয়, ফাইলকে কিভাবে আমরা রাখবো, কিভাবে একটা প্রোডাক্টিভ রেজাল্ট পাওয়া যায় ফাইলটাকে যদি আমি ঠিক জায়গায় রাখি, এই জিনিসটা সম্পর্কে আমরা জানলাম। নেক্সটে আমরা এখন নিউতে গিয়ে, এই যে এটা হলো কি পাইথন 3 আইপিওয়াই কার্নেল যেটা দেখাচ্ছে, এটার মাধ্যমে আমরা কি করে থাকি? পাইথনের ফাইল ক্রিয়েট করে থাকি। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? তো আমি এটার উপরে ক্লিক করলাম, দেখি ক্রিয়েটিং নিউ নোটবুক। এই যে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এইটাতে ঢুকবো। ঠিক আছে, এটাতে ঢুকলাম। দিস ইজ আওয়ার এনভায়রনমেন্ট, দিস ইজ আওয়ার পাইথন এনভায়রনমেন্ট। ঠিক আছে, পাইথন ফাইলের এনভায়রনমেন্ট। সো এইখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, এইখানে আমরা একটা একটা করে যাই। হ্যাঁ, এখানে আমরা আগে সবার আগে নামটা চেঞ্জ করি। নামটা কি হবে? এটা আমাদের ক্লাস নাম্বার 2। ঠিক আছে, ক্লাস নাম্বার 2, সেই জন্য আমি জাস্ট ক্লাস 2 দিলাম। ক্লিয়ার? ওকে, সো ক্লাস 2 দিলাম। এইভাবে আমরা রিনেমটা কিভাবে করতে হয় এটাও আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এরপরে আমরা এই যে এইগুলো যেগুলো বলা হয়, এই যে একটা, এটাকে বলা হয় সেল। এগুলোকে কি বলা হয়? এগুলোকে কি বলা হয়? সেল বলা হয়। ঠিক আছে, তো কন্ট্রোল এন, তারপরে এই সেলে দেখেন, আমি যদি সেলের উপর ক্লিক করি, দেখেন আমাদের কিছু শর্টকাট দেওয়া আছে, প্লাস আপনি এখান থেকেও চাইলে নতুন সেল বা সেল কিভাবে রান করতে হয় এগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো আমি সে ধরেন যে আহ, তো আমি এখানে বলি যে, এখানে সে ধরেন যে আমি যে একটা সেল থেকে আরেকটা সেল ক্রিয়েট করলাম বা আরেকটা সেলে গেলাম, এটাকে কিভাবে যাব? এটা একটা শর্টকাট হলো যে শিফট এন্টার। ঠিক আছে, কি? শিফট এন্টার। আমি শিফট এন্টার দিয়ে যতগুলো আমার সেল লাগবে আমি ক্রিয়েট করতে পারবো। আবার সেলগুলোকে যদি রিমুভ করতে চাই তাহলে কিভাবে করব? এই যে এখানে কাটের একটা অপশন আছে, যেটাকে সিলেক্ট করব ওইটা কিন্তু কাট হবে। এখানে দেখেন যে চুজের অপশন আছে। হ্যাঁ, তো এটা একটু দেখে নিবেন। ঠিক আছে, চুজের অপশন আছে। তো সে ধরেন যে আমি এটা চুজ করলাম, তো আমি এটাকে কাট করে দিতে পারবো। ঠিক আছে,
এই যে এভাবে কাট করে দিতে পারতেছি, যেটাকে চুজ করব এটা কিন্তু কাট হচ্ছে। ঠিক আছে, আমার কথা বোঝা গেল? এতটুকু পর্যন্ত আমরা পারবো কিনা? কঠিন লাগতেছে যারা নন টেকনিক্যাল বা নন ডিপার্টমেন্টাল, তাদের কাছে কি এটা কি কঠিন লাগতেছে? আহামরি কিছু কি লাগতেছে এটা? না ভাই। একটু সোজা না? খুবই সোজা না বিষয়টা? ঠিক আছে, জি জি তো জি আমাদের সোজা। সেল জি কেন প্রয়োজন? ঠিক আছে, আমরা প্রত্যেকটা সেলে আমরা প্রোগ্রাম গুলো লিখে থাকি। ঠিক আছে, প্রোগ্রাম গুলো কেন লিখি? আমরা ডেটা অ্যানালাইসিস এর জন্যই কাজগুলো করে থাকি। ঠিক আছে, তো এখন সে ধরেন যে আমি এখানে এ লিখলাম, শিফট এন্টার দিলাম। ঠিক আছে, এই যে এখানে এ লেখার পর যে রানটা হচ্ছে, রানটা আমি আরেকবার রান করি। হ্যাঁ, আমি আরেকবার রান করি। না, এটা এটা হচ্ছে না, রান করি একটু দ্রুত দেখবেন। হ্যাঁ, ওইটা শিফট এন্টার দিয়ে রান করার পর এই যে এই সাইডে একটা ব্ল্যাক করে থাকে, যখন এই সাইডে এটা ব্ল্যাক থাকবে তখন এটা দেখবেন যে কি বিজি, এটা কি বিজি। ঠিক আছে, মানে কি সে কাজ করতেছে, তাকে হয়তো বা কোনো একটা রান করতে দিচ্ছেন যেটা কাজ করতে অনেক সময় নিচ্ছে, বা কোনো একটা ঝামেলা হচ্ছে যার কারণে সে স্লো ভাবে কাজ করছে। ঠিক আছে, তো আমরা আসি এখন এই সেলগুলোতে আমরা অ্যাকচুয়ালি লিখি। সে ধরেন যে আমি 1 লিখলাম, 1 আসলো, আউটপুটটা ইনপুটের ঠিক নিচে নিচে আউটপুটটা আমাদেরকে দিয়ে থাকে। ঠিক আছে, ইনপুটের ঠিক নিচে সেলের নিচে আউটপুটটা আমাদেরকে দিয়ে থাকে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন আসি আর কি দেখানো যায়। সে ধরেন যে এটাকে আমি কপি করতে চাচ্ছি। ঠিক আছে, সো এটাকে আমি কপি করলাম, কপি করার পরে এই সেলটার পরে আমি ওইটাকে পেস্ট করতে চাচ্ছি। তাহলে কিভাবে পেস্ট করবো? এই যে এখানে কপি পেস্টের অপশন আছে, এই যে নিচে। ঠিক আছে, এখন এই সেলটাকে আপনি আপ ডাউনও করাইতে পারবেন। ঠিক আছে, এরো সাইন, লো সাইন। ঠিক আছে, এটাকে একদম টপে নিয়ে যেতে পারবেন, আবার নিচে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার এটাকে? তো এখন আবার এটাকে যদি আমি সেভ দিতে চাই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারবেন, অথবা এখানে একটা সেভ এর অপশন আছে, এটাকে ক্লিক করেও সেভ দিতে পারবেন। আমরা বুঝতে পারছি? এখন অনেক সময় হয় যে আমরা এটার নাম কি, আমরা যে এখানে কাজ করতেছি এটার নাম কি কেউ বলেন তো দেখি? আমাদের এই সফটওয়্যারের নাম কি বা এই এনভায়রনমেন্টের নাম কি? কেউ বলতে পারবেন জুপিটার এটার নাম নোটবুক। কি? এটার নাম জুপিটার নোটবুক। তার মানে কি এটার নাম কি নোটবুক না? নোটবুকের সাধারণত কি থাকে, কোনো কিছু আমরা নোট করে রাখতে পারি, তাই তো? বিষয়টা বুঝতে পারছেন? তো আমাদের এখানে তো প্রোগ্রামিং, বাট এই প্রোগ্রামিং গুলো আসলে কোনটা কিসের জন্য এটাকেও কিন্তু আমরা লিখে রাখতে পারি। ঠিক আছে, সে ধরেন যে আমি এইখানে প্রোগ্রামটা করলাম, উপরে লিখে রাখতেছি এটা পারপাসটা কি, এটা কেন করলাম, সুন্দর করে একটা নোট লিখলাম। কিন্তু বাট এটা তো কোডের মতো করে লিখতে পারবো না। এই যে আমি কোডের মতো করে লিখলাম, এরর দিয়ে দিচ্ছে, তাই না? তো এটাকে একটা টেক্সট ফরম্যাট কিভাবে করা যায় এটা আমরা দেখব। ঠিক আছে, তো এটাকে কিভাবে করা যায়? এই যে এখানে দেখেন অপশন, এই সেল যেটা, এই সেলটাকে আপনি কোড ফরম্যাটে নিতে চান নাকি মার্কডাউন ফরম্যাটে নিতে চান? ঠিক আছে, আমি যদি এটাকে মার্কডাউন ফরম্যাটে নিয়ে যাই, এটা দেখেন এটা কিন্তু টেক্সট ফরম্যাটে চলে গেছে। তো আমি সে ধরুন যে একটা হেডার দিতে চাই, তো এখানে হেডার গুলো লেখার মার্কডাউনের কিছু ফর্মুলেশন আছে লেখা। ঠিক আছে, সে আমি একটা হেডার একটা এস দিলাম, এটা হ্যালো। ঠিক আছে, এটা একটা টেক্সট। ঠিক আছে, এই যে এটা বড় করে হ্যালো হয়ে গেল। এই হ্যালোটাকে সিলেক্ট করলাম, এটার পরে আমি একটা নতুন একটা কি সেল আনতে চাচ্ছি। এই সেলটা তো থাকবেই নিচে, বাট এই দুটো সেলের মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমি হ্যালোটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনে ক্লিক করলাম, এই যে এই দুটার মাঝখানে নতুন একটা সেল ক্রিয়েট হলো। ক্লিয়ার বিষয়টা? সেল কিভাবে ক্রিয়েট করা যায়। আবার এই সেলটাকেও আমি মার্কডাউন করতে চাচ্ছি, মার্কডাউন করলাম। কিছুক্ষণ আগে আমি শুধুমাত্র একটা হ্যাশ দিয়ে আমি টাইটেলটা লিখছি, তাই তো? আমি যদি এখন ডাবল হ্যাশ দিই আর যদি হ্যালো লিখি, বুঝা গেল বিষয়টা এখন? তার মানে কি ডিফারেন্স, দুটোর ভিতরে কি ডিফারেন্স বলেন তো? আমি যত হ্যাশ দিব তত আমার কি লেখাগুলো কি হবে বলেন তো? সাইজ ছোট হবে। সাইজ ছোট হতে থাকবে। ঠিক আছে, মানে টেক্সট সবচেয়ে বড়, যেটা শুধুমাত্র একটা হ্যাশ দিয়ে থাকবে। ঠিক আছে, আর তারপরে মানে এইভাবে আর কি বিষয়গুলো। ঠিক আছে, তো আমরা এখানে যত ইচ্ছা তত আমরা লিখতে পারি। এখন যে বিষয়টা হলো যে আমি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমি এখানে আবার লিখতে পারতেছি। ঠিক আছে, আমি এটা ডাবল ক্লিক করলে এটার উপরে লিখতে পারতেছি। এখন
হ্যালো দেওয়ার পরে আমি সে দিতে চাচ্ছি, এখানে হাই দিতে চাচ্ছি, ঠিক আছে, শিফট এন্টার হাই দিলাম, ঠিক আছে। এই যে এখানে দেখেন যে একটা ডট আসছে, বুলেট পয়েন্ট আসছে। বুলেট পয়েন্টটা কেন আসলো বলেন তো দেখি। বুলেট পয়েন্টটা আসছে হাইফেন দেওয়ার কারণে, ঠিক আছে। হাইফেনটা দিয়ে কি কি বোঝায়? বুলেট পয়েন্ট বোঝায়, ঠিক আছে। এখন বোল্ড, আমি সে ধরেন যে বোল্ডটা দিই, দেখি এটা কাজ করে কিনা, ঠিক আছে। এই বোল্ডটার কাজ কি তাহলে? এই বোল্ডটা হলো যে আইটালিক বলে, ইতালিক, ইতালিক আপনারা ইতালিক বললে বেশি বুঝবেন, ঠিক আছে। বা বাইরের দেশে এটাকে উচ্চারণ করা হয় আইটালিক, ঠিক আছে। তো এটা হলো যে ইতালিক। ইতালিক ফরম্যাটে আমি যদি কোনো ফন্ট লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো, ঠিক আছে। এখন নতুন কোনো কিছুতে যদি আমি যাই তাহলে এটা নতুন লাইন, ঠিক আছে। না, নতুন লাইনটা যেন কি আমি ভুলে গেছি মনে হয়। এটা ব্রেক বা ওই ধরনের কিছু একটা হবে হয়তো বা, দেখি ব্রেক দিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল। এইভাবে যদি আমি দিই তাহলে এটা হবে ব্রেক, ঠিক আছে। তো ব্রেক, তারপরে নতুন লাইন হাই। আমরা করতে পারবো বিষয়গুলো, বিষয়গুলো পারবো এগুলা। ওকে, আমরা এখন যাই। হ্যাঁ, আমরা এই সেলগুলো, এই সেলটা কি কোড মোডে আছে, এই সেলটা মার্কডাউন মোডে আছে, এই সেলটা মার্কডাউন মোডে আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা কোনো আউটপুটকে আমরা অলওয়েজ কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখি। আমি যদি আপনাদেরকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কেন আমাদের কোডগুলো রিলায়েবল বা রিলায়েবল না, রিলেটেড, এটা আমি বলি। সে আমরা দিন শেষে কোথায় যাই বলেন তো দেখি। আমরা ঘুরে ফিরে দিন শেষে কোথায় আসি শেষ পর্যন্ত? বাসায়। বাসায় আসি। বাসাটা আমাদের কি? হোম, যেখানে আমরা একটা উপরে একটা ছাদ পাই নাকি, যেটা ভিতরে আমরা থাকি, ঠিক আছে। ঠিক এইরকম আমরা যে কোনো ধরনের রেজাল্ট নিয়ে কাজ করি না কেন, যে কোনো ধরনের অবজেক্ট নিয়ে কাজ করি না কেন, আমি নাম্বারগুলোকে অবজেক্ট বলতেছি। কেন অবজেক্ট বলতেছি আমি এটা পরবর্তীতে আপনাদের সাথে এক্সপ্লেন করব, ঠিক আছে। এই যে কোনো ধরনের অবজেক্ট গুলোর এদের একটা ছাদ দরকার। তো এদের ছাদগুলো থাকে কি ভেরিয়েবল নামে, ঠিক আছে। প্রত্যেকটারই একটা রিপ্রেজেন্টেটিভ থাকে, ঠিক আছে। সে ধরেন যে আপনার নামটা হলো যে সে ইয়াকুব, ঠিক আছে। তো ইয়াকুব এটা কিন্তু আপনার নাম, ঠিক আছে। তাহলে নেম ইকুয়াল টু ইয়াকুব হওয়ার কথা, তাই না? ঠিক এইখানেও সেম এরকম। সে ধরেন যে ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম নেম ইকুয়াল টু আমি সে দিলাম ইয়াকুব, ঠিক আছে, ইয়াকুব। তো variable must be like that representable that actually represents the words কি বলে এই এটা কি বলে যে ওয়ার্ডস এর যে মোটিভ, বা আমরা বলতে পারি যে ওয়ার্ডস এর রেফারেন্স বলতে পারি, যেটা আসলে ওকে রিপ্রেজেন্ট করে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো আপনি। আমরা কেন এই জিনিসটা করি, করার কারণ আছে। কারণটা হলো যে সে আমি একটা অফিসে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আমি প্রোগ্রামিং করতেছি, আমি হঠাৎ করে রিজাইন দিয়ে চলে গেলাম। নতুন কেউ আসলো, নতুন কেউ আসলে সে যেন বুঝতে পারে আমি কি কাজ করেছি, বা আমার কোডটা যদি অন্য কাউকে দিই সে যেন বুঝতে পারে যে আমি কি কাজ করেছি। তো দেয়ার মাস্ট বি রিপ্রেজেন্টেবল, এন্ড দিস রিপ্রেজেন্টেবল ভেরিয়েবলস নেমস নট লাইক দ্যাট, ঠিক আছে। এ ইকুয়াল টু সে ধরেন যে এ ইকুয়াল টু 1, ঠিক আছে। বি ইকুয়াল টু সে ধরেন যে বি ইকুয়াল টু 2, এরকম যেন না হয়। বা এরকম হইতে পারে, বাট প্র্যাকটিক্যালি যখন আমরা যখন কোন একটা সিম্পল, আমরা যখন কোন একটা প্রজেক্ট রেডি করব বা আমরা যদি কোনো একটা অ্যাপ্লিকেশন রেডি করব, তখন যেন এই ধরনের জন্য ভেরিয়েবলের নামগুলো যেন না হয় যেগুলো বুঝতে আসলে আমার নিজের অসুবিধা হবে, আপনার অসুবিধা হবে, বা অন্য কারোর বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। সো দেয়ার মাস্ট বি অ্যান ইথিক্যাল নোটেশনস দ্যাট ইউ হ্যাভ টু ফলো। This is not textbookish, but this is the real world professional work, professional responsibility, professional duty, how you can proceed, right? So এখন আমরা যাই যে এখন নেম ইয়াকুব, ইয়াকুবটা কেন এটা ইরর দিচ্ছে, বলতেছে নেম ইয়াকুব ইজ নট ডিফাইন্ড। সো কেন এই ধরনের? তো প্রত্যেকটা মোটিভের পিছনে কোনো না কোনো কিছু ডিফাইন করা থাকে, ঠিক আছে। তো যদি কোনো ইরর দেয় আমরা ইরর গুলো দিলে কেন ইরর দিচ্ছে এটার একটা রিজন দেয় এখানে। তো এই রিজনটার উপর ভিত্তি করে আমরা প্রবলেমটাকে সলভ করা শিখবো। যত আমরা এই ধরনের প্রবলেম গুলো সলভ করা শিখবো তত আমরা ভালো বেটার প্রোগ্রামার হতে পারবো, বেটার অ্যানালাইসিস করতে পারবো,
বেটার প্রোগ্রামিং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে পারবে। আমার কথা ক্লিয়ার? এখন যেগুলো নাম্বার ফরম্যাট, সে ধরেন যে a equal to 1, দিস ইজ নাম্বার। এই নাম্বার গুলোকে আমরা বলি কি ইন্টিজার। এটার নাম, এটার ডাটা টাইপ কি ইন্টিজার। ঠিক আছে, আমি যদি a equal to 2.1 লিখি, তাহলে এটার ডেটা টাইপ কি হবে? এটার ডেটা টাইপ হবে ফ্লোট। তো আমি এটাকে হ্যাশ দিয়ে, আমি এখানে লিখে দিচ্ছি ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার। এই হ্যাশ কিন্তু ওই হ্যাশ না যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি। এই হ্যাশ মানে হলো যে কমেন্ট। এটা হলো যে এই প্রোগ্রামিং যেটা লিখছে a equal to 1, এটার উপরে যেন কোনো ইফেক্ট না পড়ে। ঠিক আছে, এটার উপরে কোনো কাজ করবে না। ঠিক আছে, ইন্টিজার। আমরা পাশাপাশি কিছু নোট লিখে রাখি, ছোট ছোট নোট, যেন এই নোটগুলো যেন আমরা বুঝতে পারি যে এটা আসলে কি পারপাসে। বুঝা গেল? তো এটা হলো কি ইন্টিজার ডেটা টাইপ। ঠিক আছে, তারপরেরটা কি ডেটা টাইপ? তারপরটা হলো ফ্লোট ডেটা টাইপ। ফ্লোট বা আমরা এটাকে বলি কি ডাবল বলি। ঠিক আছে, ডাবল ডেটা টাইপ, বা আমরা এটাকে ডেসিমালও বলতে পারি, ডেসিমাল ডেটা টাইপ। ঠিক আছে, বাট পাইথনের ক্ষেত্রে আমরা এটাকে কি বলে থাকি? পাইথনের ক্ষেত্রে আমরা এটাকে ফ্লোট অর ডাবল বলে থাকি। বাট আমরা এটাকে যখন পাওয়ার বিআই যাব, এটাকে আমরা ডেসিমাল বলবো। ঠিক আছে, এখন আমরা আসি যে সে ধরে যে a equal to ট্রু। ট্রু, ঠিক আছে, a equal to ট্রু। ট্রু বানান মনে হয় ভুল হয়েছে। ট্রু এভাবে লিখি, এটা কি কাজ করে? ট্রুটা না, এটা কাজ করতেছে। এরকম একটা ডাটা টাইপ আছে, ট্রু অর ফলস। ঠিক আছে, এই ধরনের কিছু একটা আছে। ঠিক আছে, বাট এটা সামহাও এটা নিচ্ছে না, বাট সমস্যা না, আমরা পরে দেখবো। আমরা দেখলাম কি ইন্টিজার দেখলাম, ফ্লোট, ডাবল দেখলাম। আরেকটা কি দেখা যায়? আর কি দেখা যেতে পারে? স্ট্রিং ডাটা টাইপ। কিছুক্ষণ আগে ইয়াকু নামটা ভুল করছে, এটা ইরর দিছে। ইরর দেওয়ার কারণটা হলো যে এই ইয়াকুটা আসলে স্ট্রিং ডেটা টাইপ। কেন এটা স্ট্রিং ডেটা টাইপ? কারণ এটা টেক্সট। যে কোনো ধরনের অ্যালফাবেটিক্যাল অর যে কোনো ধরনের আন্ডারস্কোর, হাইফেন, ক্রস যাই লিখি না কেন, এগুলো সবগুলোকে টেক্সটের অন্তর্গত হিসেবে ধরা হয়। ঠিক আছে, আলফাবেট তো আলফাবেটের অন্তর্গত। তো যে কোনো ধরনের আলফাবেটের অন্তর্গত যেগুলো, এগুলোকে আমরা স্ট্রিং বলে থাকি। ঠিক আছে, স্ট্রিং অর টেক্সট ডাটা টাইপ বলে থাকি। স্ট্রিং আমরা মূলত যারা প্রোগ্রামার তারা এটাকে বলে বলে অভ্যস্ত, বাট এটার অ্যাকচুয়ালি ডাটা টাইপটা আমরা টেক্সট ডাটা টাইপও বলতে পারি। ঠিক আছে, তো যে কোনো ধরনের এ ধরনের ডাটা টাইপকে আমরা সরাসরি লিখতে পাই না, এদেরকে আমরা কোটেশনের ভিতরে বসিয়ে লিখতে হয়। ঠিক আছে, এইভাবে লিখতে হয়। ঠিক আছে, এই জিনিসটা, এই যে আমি ক্লিক করলাম, জাস্ট আমি এই যে একটু দেখাই, এই যে আমি এটাকে সিলেক্ট করে আমি জাস্ট শিফট এন্টার দিয়ে এটা ক্লিক করলাম, এই যে এই লেখাটা লিখতে পারলাম। দুই সাইডে দুইটা অটোমেটিক্যালি ডাবল কোটেশন চলে আসলো আমি কিবোর্ডে ক্লিক করার সাথে সাথে, জাস্ট সিলেক্টের উপরে। এই জিনিসটা কিন্তু অনেকের আসবে না। তো এটা মেবি উইজার্স থেকে বা কোথাও থেকে মনে হয় এটাকে মনে হয় ইয়া করতে হয়। ঠিক আছে, এটাকে অ্যাড করে নিতে হয়, যে কিবোর্ড শর্টকাট বা কোনো একটা জায়গা থেকে এটাকে এনাবল করে রাখতে হয়। ঠিক আছে, তো আপনারা এটা একটু দেখে নেবেন। তো এই ইকুয়াল টু ইয়াকু দিলাম, এখন কিন্তু কোনো ইরর দিবে না। ঠিক আছে, সে ধরেন যে এটাকে আবার রান দিয়ে, এটাকে বি নামে রান দিয়ে, এটাকে সি নামে রান দিয়ে। ঠিক আছে, এটা হলো কি আমাদের স্ট্রিং, স্ট্রিং অর টেক্সট ডাটা টাইপ। ঠিক আছে, টেক্সট ডেটা টাইপ। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই ডেটা টাইপ গুলো থেকে আমরা যদি কোনো আউটপুট পেতে চাই, তাহলে ওই আউটপুট গুলোকে জাস্ট ভেরিয়েবলটাকে কল দিলে হয়ে যাবে। ঠিক আছে, এ ইকুয়াল টু এটা ইয়াকু, না ও সিটাকে রান করি নাই, তো সিটাকে রান করলে এ ইকুয়াল টু 1 হয়ে যাবে। না, এটাকে রান করে আসি, হ্যাঁ এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 পাচ্ছি। এখন বি ইকুয়াল টু আমি 2.1, সি ইকুয়াল টু ইয়াকু, আমি কিন্তু আনসার গুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? আপনারা বুঝতে পারতেছেন বিষয়গুলো? সিম্পল না? সোজা না? বিষয়গুলো কঠিন লাগতেছে আপনাদের? এখন আসি, আমরা a equal to 1 লিখেছি, এখন a equal to 2 লিখলাম, a equal to এখন 2 লিখলাম। কিছুক্ষণ আগে কিন্তু অলরেডি আমরা ডিফাইন করে আসছি a equal to 2। ঠিক আছে, এখন আমরা a equal
না, কিছুক্ষণ আগে আমরা ডিফাইন করে আসছি অলরেডি a ইকুয়াল টু 1। এখন যদি a ইকুয়াল টু 2 দিই তাহলে আনসার কি আসবে বলেন তো দেখি? আনসার কি আসবে? আনসার আসবে 2। কেন আসবে 2? কেউ একজন এক্সপ্লেন করেন কেন 2 আসবে? কারণ ওই একই জায়গায় আমরা হচ্ছে ওটা রিপ্লেস করতেছি। 1 ছিল এটা পরে আরেকটু সুন্দরভাবে আমরা বলতে পারি। আমরা আরেকটু সুন্দরভাবে সাজানো গুছানো ভাবে কিভাবে এটা বলতে পারি? এটা আমরা বলতে পারি যে অলওয়েজ দেয়ার উইল বি মোস্ট আপডেটেড ভেরিয়েবল উইল বি কল আউট এন্ড দিস আউটপুট উইল বি দি মোস্ট আপডেটেড ওয়ান। ঠিক আছে, তো এখানে মোস্ট আপডেটেড ওয়ান কোনটা? a ইকুয়াল টু 1 টা নাকি a ইকুয়াল টু 2? আমরা মোস্ট আপডেটেড কোনটাকে রান করছি? দি মোস্ট আপডেটেড রান কোনটা? এটা a ইকুয়াল টু 2। দেখেন আপনার লাইন নাম্বার দেখেন, ইনপুট এটাকে কখন রান করছি? 20 নাম্বার টাইম আমি এটাকে রান করছি 20 নাম্বার টাইমে, আর এটাকে রান করছি কত? 26 নাম্বার টাইম। তাহলে সবচেয়ে আপডেটেড কোনটা? 26 নাম্বারটা। আমার কথা ক্লিয়ার? বুঝা গেল? আপনারা বুঝতে পারছেন? দ্যাট ইজ ওয়াই a ইকুয়াল টু 2 আউটপুট শো করতেছে। তার মানে কি? অলওয়েজ ইফ there is a multiple common variables exist and store different types of data, it always shows the output the most updated variable common one from these common variables। ঠিক আছে, তার মানে a equal to 2 টা কি? মোস্ট আপডেটেড ভেরিয়েবল কোনটা? এটা। এবং মোস্ট কমন ভেরিয়েবলস কোনগুলা? a equal to 1 a equal to 2 এর ভিতরে মোস্ট আপডেটেড এটা। ঠিক আছে, a equal to 2 টা সেজন্য দিচ্ছে। আমার কথা ক্লিয়ার? বোঝা গেল? এই জায়গায় কি কারোর কোনো কিছু বুঝতে পারেন না এরকম কি কেউ আছেন? কারো কি মনে হচ্ছে এটা আনরিলেভেন্ট বা কোনো কিছু, বা যে কোনো ধরনের মনে যদি কোনো কোয়েশন উদয় হয় অবশ্যই আনসার করতে হবে ভাইয়া, বুঝতে পারছেন? আমি যখন প্রোগ্রামিং শিখতে যাই ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে, আমিও তো তখন আপনাদের মতো, তখন আমি প্রোগ্রামিং এর কোনো কিছু জানতাম না। আইসিটি লেকচার বইয়ের যে প্রোগ্রাম গুলো আছে এগুলো সব মুখস্থ করে গেছিলাম, মানে এইচএসসি তে। ঠিক আছে, মজার বিষয় হলো ওইখান থেকে একটা কমনও পড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে এই ঢাকা বোর্ডে। ঠিক আছে, তো ওই হুবহু ওইটা দিয়ে দিছে, আমার আনসার হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম যদি মনের ভিতরে যদি বিন্দুমাত্র কোয়েশন থাকে আমাকে অবশ্যই আস্ক করবেন। ঠিক আছে, ওই কোয়েশনটার ওই বিন্দুমাত্র যে কোয়েশন উদয় হচ্ছে ওই কোয়েশনটা সলভ করারই দায়িত্ব হলো যে আমার। ঠিক আছে, ওইটা আপনার মনের ভিতরে রাখার দায়িত্ব না। ঠিক আছে, মনটাকে শান্ত রাখুন। দাদা, ঠিক আছে, হ্যাঁ দাদা ওই আমার কাছে জুপিটার নোটবুকের আগের ভার্সনটা ছিল, ওটা ইউজ করতেছি। আমি কি লেটেস্টটাতে মাইগ্রেট করবো না আগেরটা চালালে অসুবিধা হবে? আগেরটাতে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সবচেয়ে বেশি ঝামেলা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে। আমরা এখন আসি, আমরা এখন ভেরিয়েবল শিখলাম। ঠিক আছে, এখন সে ধরেন যে আমি যদি আপনাকে বলি যোগ করার জন্য আমি কিভাবে যোগ করব। ঠিক আছে, আচ্ছা যোগের আগে আমরা আরেকটা জিনিস করি। আমি আমি কিন্তু একটা সেলে মাল্টিপল লাইন লিখতে পারি। আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু শিফট এন্টার ক্লিক করে রান করতেছি, শিফট এন্টার দিয়ে রানও হয়, নতুন সেলও ওপেন হয়। বাট আমি যদি একসাথে লিখতে চাই a equal to 2 এন্টার দিলাম, নতুন লাইন। ক্লিয়ার বিষয়টা? b equal to 3, ঠিক আছে, c equal to 7। ঠিক আছে, তো আমি নতুন লাইন দিলাম। আমি এখন যদি রান দিই a b c, ঠিক আছে, a b c, দেখেন একসাথে রান দিলাম কিন্তু শুধুমাত্র সিটাকে রান দিল কেন বলেন তো? কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম মোস্ট আপডেটেড। দুটো সেলের ভিতরেও যদি সেলের ভিতরে মাল্টিপল থাকলেও অলওয়েজ এটা শো করবে আপডেটেডটা। তাহলে আমাদের করণীয় কি? তার মানে কি আমরা এ বি এর আউটপুট কি দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবো। ওইটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমি এটাকে সিমিলার ভাবে লিখলাম, আমি জাস্ট সামনে একটা কি দিব? প্রিন্ট ইউজ করব। ঠিক আছে, প্রিন্ট প্রিন্ট ঠিক আছে, তো আমি এটাকে ইউজ করলাম। এটাকে ইউজ করলাম, শিফট এন্টার দিলাম, কি রান হলো? তো বোঝা গেল বিষয়টা? আমরা ক্লিয়ার এখন বিষয়টা? হ্যাঁ ক্লিয়ার। ওকে, আমরা এখন সে যোগ করতে চাই। সে ধরেন যে আমি এ ইকুয়াল টু এ তে আমি স্টোর করে রাখছি 2, বি তে আমি স্টোর করে রাখছিলাম 3, সি তে আমি স্টোর করে রাখলাম 7। আমি সে ধরেন যে
এ আর বি যোগ করব এবং এটাকে রাখবো ডি ভেরিয়েবলে, ঠিক আছে? আমি এটা কিন্তু কিভাবে করবো, ডি ভেরিয়েবলে যদি রাখি, ডিটাকে ভেরিয়েবল, এবং আমি চাইলে ভেরিয়েবল গুলোকে যোগ করতে পারি এভাবে, ঠিক আছে? তো আমি এটাকে এইভাবে দিলাম। এই কোডটা কেউ কি বুঝতে পারেন না? এরকম কি কেউ আছেন? কেউ কি আছেন এখানে বুঝতে পারেন নাই? বুঝা গেছে বিষয়টা? আমরা পারবো এই জিনিসটা? ওকে, এখন আমরা আসি যে সে ধরেন যে আমি দিলাম যে একটাতে সেন্টেন্স দিলাম, আচ্ছা ভেরিয়েবল লেখার কিছু নোটেশন আছে, এই জিনিসটা বলতে ভুলে গেছি। ভেরিয়েবলের সামনে কিন্তু আমি প্রশ্নবোধক দিয়ে আমি ভেরিয়েবলটা লিখতে পারবো না, ঠিক আছে? আমি শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? আমি আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো এক্সক্লেমেটরি সাইন্স আই ক্যান নট ইউজ ইন দিস ভেরিয়েবল, ঠিক আছে? ভেরিয়েবলের নোটেশনের সাথে, ভেরিয়েবলস এর রুলস এর সাথে যায় না, ঠিক আছে? সো ফর তাহলে আমি একটা সেন্টেন্স ক্রিয়েট করি, ঠিক আছে? আমি সেন্টেন্সের নাম লিখলাম, ভেরিয়েবলের নামই দিলাম সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্সের নাম দিলাম মাই নেম ইজ, ঠিক আছে? মাই নেম ইজ দিয়ে এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? মাই নেম ইজ, ওকে। এটাকে আমি শিফট এন্টার দিয়ে এটাকে ইয়ে করলাম, ভেরিয়েবলটা রান হয়ে গেল, কোনো ইস্যু নাই। এরপরে আমি এখানে নেমটা লিখলাম, ঠিক আছে? নেম ইকুয়াল টু দিলাম ফারদিন, ঠিক আছে? ফারদিন। আমি একটু বড় করি, এটা হয়তো একটু ছোট দেখাচ্ছে আপনাদের এখানে, তাই তো? একটু বড় করলে মনে হয় বেটার হয়, ঠিক আছে? নেম ইকুয়াল টু আমি ফারদিন দিলাম, ক্লিয়ার? আমি এখানে ফারদিন দিয়ে লিখলাম। এখন আমি বললাম যে ফুল সেন্টেন্স, ঠিক আছে? একটা ভেরিয়েবল লিখলাম হোল সেন্টেন্স, আন্ডারস্কোর দিয়ে হোল সেন্টেন্স ইকুয়াল টু, আমি যদি সেন্টেন্সকে এটার সাথে এটা যোগ করি, এখন কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম, কিছুক্ষণ আগে এ প্লাস বি, যেখানে অ্যাকচুয়ালি দুটোই কি নাম্বার, 2 আর 3 যোগ করেছে 5, কিন্তু এগুলো তো নাম্বার না, তাহলে কি করবে বলেন তো দেখি? সেন্টেন্স গুলোকে কি করবে? সেন্টেন্স গুলোকে অ্যাজ সিম্পল এগুলোকে জাস্ট যোগ করে দিবে, আর কিছু করবে না। যোগ মানে কি? একত্র করা, মার্জ করা, ঠিক আছে? অ্যাপেন্ড করা। আমার কথা ক্লিয়ার? বুঝা গেল বিষয়টা? এখন সে ধরেন যে আমি আরেকটু অন্য কিছু লিখতে চাচ্ছি, দি কারেক্টেড সেন্টেন্স ইজ, ঠিক আছে? আমি সে ধরেন যে দি কারেক্টেড সেন্টেন্স ইজ, আমি প্রিন্টের সাথে, প্রিন্টের আরো অনেক ধরনের কাজ আছে, আমি এই প্রিন্টটা লিখলাম। এই প্রিন্টের ভিতরে আমি হোল সেন্টেন্সকে তো আমি কল দিতেই পারবো, এটা ছাড়াও এটার সাথে আমি নতুন সেন্টেন্সও যোগ করতে পারবো। কিভাবে যোগ করব? আমি প্রিন্ট এই সামনের দিকে আমি ডাবল কোটেশন দিয়ে আমি এটাকে জাস্ট কমা দিব, ঠিক আছে? তো এইভাবে আমি সামনের দিকে যোগ করতে পারবো। ধরেন যে কারেক্টেড সেন্টেন্স ইজ, ঠিক আছে? আমি এখানে এরকম দিলাম, ঠিক আছে? বা এখানে আমি একটা এরকম দিলাম। বুঝা গেল প্রিন্টের কাজটা? আমরা পারবো না এই বিষয়টা? আবার সে ধরেন যে অন্য কিছু আসলো, যে আমি এটার সাথে মাই ফারদিনের পরে আমি অন্য কিছু দিতে চাচ্ছি, তাহলে কি আমি দিতে পারবো না? কমা দিয়ে আমি এখানে লিখবো, সে ধরেন যে ইটস কারেক্ট, ঠিক আছে? আমি জাস্ট লিখলাম, আমি কি এটা লিখতে পারবো না? আমি বা এখানে ধরেন যে হাইফেন দিলাম, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমরা কি বুঝতে পারতেছি বিষয়গুলা? আমরা আরো কিছু যোগ বিয়োগ দেখবো, আমরা কিছু যোগ দেখলাম, বিয়োগ তো আমরা পারবো, বিয়োগটা দেখার কিছু নাই। তো আমরা এখন ভাগ দেখি, 10/3, ঠিক আছে? আমরা ভেরিয়েবল ছাড়াও যদি লিখি, আমাদের এখানে কিছু থাকে না যারা আসলে মাটির নিচে, মাটির সাথে মাটিতে ঘুমায়, আমাদের এখানে এরকম অনেক উদাস্ত থাকে না আমাদের এখানে, আমরা কমলাপুর রেলওয়ের আশপাশে গেলে তো দেখতে পাই, ঠিক এরকম। সে ধরেন যে এদের কোনো বাসার ছাদ নাই, ঠিক আছে? আমরা ভেরিয়েবল গুলোকে এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? 10/3, তো এটা কি হবে? 3.3। এখন সে ধরেন যে আপনি চাচ্ছেন যে আমি
10কে 3 দিয়ে ভাগ দিব, ঠিক আছে, বাট এইখানে আমার দশমিকের পরে সংখ্যাটা আমি দেখাইতে চাচ্ছি না, রাইট? আমি কি করতে চাচ্ছি, দশমিকের পরে সংখ্যাটা দেখাইতে চাচ্ছি। তাহলে কি করব, আমি এখানে জাস্ট আরেকটা স্ল্যাশ দিয়ে দিব। ক্লিয়ার? বুঝতে পারছি? আর গুণ কিভাবে করব, গুণের সাইন হইলো কি, গুণের সাইন হইলো এরকম, ঠিক আছে, 10 স্টার, স্টার সাইনটা হলো গুণের। আর ভাগশেষ আমি কিভাবে দেখব, 10% 3 পার্সেন্টেজ দিত নাকি, মডুলাস বলে এটাকে, বা মডুলাস বলে, ঠিক আছে, 10 মডুলাস 3 ইকুয়াল টু 1। আমরা এতটুকু পর্যন্ত পারবো? কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? কারো কি কোনো কোয়েশন আছে? কারো যদি কোনো কোয়েশন না থাকে আমরা আজকে এইখানে ক্লাসটা শেষ করে দিব, কারো যদি কোনো অসুবিধা না থাকে। আর যদি আপনারা কন্টিনিউ করতে চান আমরা কন্টিনিউ করতে পারি। আপনার কি মনে হয় আপনাদের? আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হ্যাঁ বলেন। এটা হচ্ছে 39 নম্বর লাইনে এটা 10/3 দিছে, বাট আমি চাচ্ছি যে 3-এর পরে দুইটা, দশমিকের পরে দুইটা বা তিনটা সংখ্যা দেখাবো, সেক্ষেত্রে আমি কি করব? তখন হচ্ছে ফ্লোট ইউজ করে কমা দিয়ে 2.3 এরকম দিতে হবে। সে ধরেন যে আমার এইটা যেটা আছে এটাকে এটাকে আমি কোন একটা ভেরিয়েবলের ভিতর ঢুকাই, ঠিক আছে, ইকুয়াল টু এত, ঠিক আছে, এটাকে রান দিলাম। এখন এটাকে আমি সে আমি এটাকে প্রিন্টের মাধ্যমে দেখাতে চাই, ঠিক আছে, আমি এটাকে প্রিন্টের মাধ্যমে এখানে এখন এটাকে কি দেখাবে, 3.33। এখন আমি যদি সামনে দিয়ে যদি এটা লিখে একটা কিছু একটা লিখলাম, ঠিক আছে, এটাকে আমরা 2.3 এরকম কোনো কিছু যদি দিই, দাঁড়ান, এটা মনে হয় সামনে মনে হয় একটা প্রশ্নবোধক এরকম কিছু একটা দিতে হয়। না, এটা এখানে কাজ করতেছে না, এটা দেখতে হবে যে আসলে কোন জায়গাটাতে কাজ করে। আমরা একটু দাঁড়ান, চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করি এই জায়গাটাতে কি ভুল হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, প্রিন্ট to print only after dot c values, ঠিক আছে। এই যে এখানে পার্সেন্টেজ দিতে হবে, হ্যাঁ পার্সেন্টেজ দিতে হবে। তো আমাদের এখানে কি ভুল হয়েছে, আমার দশমিকের পরে 3টা গড় আর এখানে কি দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে। ক্লিয়ার? তারপরে ভুল দেখাচ্ছে কেন, ও এখানে একটা ইয়া চলে আসছে, আমরা যখন ওইটা দিব তখন আর কমা দিতে হবে না, ঠিক আছে, বুঝা গেল বিষয়টা? হ্যাঁ এটাকে আরেকটু ইয়া করি, ঠিক আছে, পারবো না আমরা বিষয়টা? তাহলে এটা সেভ হইলো, এটা আমি সেভ করলাম কোথায় তাহলে বলেন তো দেখি, আমি এটাকে সেভ করলাম ডাউনলোড সে কোনো একটা ফোল্ডারে, ঠিক আছে, ওই ফোল্ডারে আমি অলওয়েজ আপনাদেরকে পড়াবো, ঠিক আছে। এই যে এখানে নতুন একটা ইয়া খুলছি, বেজ, এই যে দেখেন পাইথনের ভিতরে ক্লাস 2, এই যে ফাইলটা পেয়ে গেছি, ঠিক আছে। আমরা পারবো না বিষয়টা? এখন এই ফাইলটাকে আমি ওপেন করব কিভাবে এটা একটু দেখি। আমি জাস্ট এখানে যদি এই যে এটা জাস্ট এটার উপর ক্লিক করলেও এটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা কি পারবো বিষয়টা? কঠিন কিছু বলে মনে হচ্ছে আপনাদের? তাহলে আমরা এখানে পর্যন্ত রাখি নাকি? যে ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে যে লাইন 34 এন্ড লাইন 36 এখানে
মানে আপনার প্রিন্ট প্রিন্ট মানে মাই নেম ইজ ফারদিন এন্ড প্রিন্ট প্রিন্ট ফাংশন দিয়ে কেন করলাম আর প্রিন্ট ফাংশন ছাড়া কেন করলাম, মানে কখন কোনটা অপশন দেয়া লাগে, কি জন্য আর কি? প্রিন্ট ফাংশনটা তখনই লাগে যখন আমার এই যে আমি যখন মাল্টিপল একসাথে একই সেলে যদি তিনটা আউটপুট দেখাতে চাই, তিনটা আলাদা আলাদা ভেরিয়েবলের আউটপুট বা মাল্টিপল ভেরিয়েবলের আউটপুট যদি দেখাতে চাই, আরেকটা প্রিন্টের আরেকটা কাজ হলো যে আমি এই ভেরিয়েবলের সাথে যদি অন্য কোনো কিছু সেন্টেন্স বা কোনো কিছু যোগ করতে চাই, এটার জন্য লাগে। বা এটার পিছনে আমি আউটপুটের পিছনে যে এটা হলো যে অ্যাকচুয়াল আউটপুট, আমাদের এটার আগে পিছে এটা আমাদের কি ডিজাইন নাকি, এটা আমাদের এক্সট্রা টেক্সট। তো এক্সট্রা টেক্সট যদি আমরা অ্যাড করতে চাই কিভাবে অ্যাড করবো, এটা প্রিন্টের মাধ্যমে অ্যাড করতে পারবো। আমার কথা ক্লিয়ার নূর ভাই? জি জি। আর কারো কোনো কোয়েশন? কারো কোনো কোয়েশন না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? রেকর্ডিংটা অফ করতেছি। আপনারা কেউ একজন অবশ্যই মনে করে দিবেন আমাকে।